হ্যালো স্টুডেন্টস, আমি সায়ন্তন স্যার তোমাদের কম্পিটিটিভ সেক্টরে আবার আজকে আরেকটা ফিজিক্স ক্লাস নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আজকে আমাদের টপিক হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। আর সিম্পল হারমোনিক মোশন এই জন্য বেছে নিলাম কারণ ক্লাস 11-এর স্টুডেন্টরা বলছে যে আমাদের জন্য কিছু আসুক। ক্লাস 12 তো টেস্ট পরীক্ষা দিচ্ছে, আশা করি সবার পরীক্ষা ভালো যাচ্ছে, তোমরা ভালো আছো। এটা ক্লাস 11-এর সেমিস্টার 2-এর একটা বেশ খুব কনসেপচুয়াল চ্যাপ্টার। এর উপরই কিন্তু বেস করে আছে যে ওয়েভে আমাদের দখল কতটা হবে, এসএইচএম যতটা ভালো আমরা বুঝতে পারবো। এবং ক্লাস 12-এ ওয়েভ অপটিক্স বোঝার ক্ষেত্রেও কিন্তু ওয়েভ এবং সিম্পল হারমোনিক মোশন ফেজ এই জিনিসগুলো বোঝার খুব গুরুত্ব রয়েছে। তার সাথে তোমাদের জন্য আরেকটা খবর বলি, কম্পিটিটিভ এক্সাম চলে আসছে, যেই তো দু মাস পুরোপুরি সময় আছে কি, তারপর নিট আসছে। তো যারা নিটের জন্য প্রিপারেশান নিচ্ছ, নিটে কিভাবে 180 স্কোর করা সম্ভব ফিজিক্সে, এইটা নিয়ে আমাদের একটা ভিডিও আসছে, নিটের স্ট্র্যাটেজি, ফিজিক্সে কী হওয়া উচিত তোমাদের জন্য। তো চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, তো আজকে শুরু করছি সিম্পল হারমোনিক মোশন। আমাকে স্টুডেন্টরা জিজ্ঞেস করে যে সিম্পল হারমোনিক মোশন কি আদেও সিম্পল, দেখা যাক সিম্পল কিনা। আমাদের যে চ্যানেল তোমরা সবাই জানো, এসওই বাংলা কম্পিটিটিভ, তোমাদের জন্য এবং তোমাদের উৎসাহে আমরা উৎসাহিত হয়ে এসওই বাংলা কম্পিটিটিভ নতুন চ্যানেল আমাদের লঞ্চ হয়েছে এবং তোমাদের সহযোগিতা পাচ্ছি এবং আরও সহযোগিতা চাই। উই কেয়ার অ্যান্ড ইউ শেয়ার। ওকে, আজকে সিম্পল হারমোনিক মোশনের উপর কিছু প্রবলেম করাবো। আমি প্রবলেমগুলো এইভাবে সাজানোর চেষ্টা করেছি যাতে সমস্ত টাইপ কভার হয়। যে প্রশ্নগুলো বিগত বছর এসে গেছে জেইইতে, পিওয়াইকিউ, এবং তাছাড়াও আমার নিজে থেকে দেওয়া দু একটা প্রবলেম আছে। তো এইভাবে একটা প্রবলেম সিরিজ সাজিয়েছি যাতে সবকটা টাইপ কভার হয়ে যায় এবং তোমরা একটা ধারণা পেয়ে যাও। তার জন্য কিন্তু এসএইচএমের যে থিওরি পোর্শনটা, এটা একটু ঠিকঠাক করে পড়ে নিতে হবে এবং এর সঙ্গে সঙ্গে যে প্যারালালি যে থিওরিটা দরকার সেটা আমি বলতে থাকবো। কেমন? চল শুরু করা যাক। প্রথম যে প্রবলেমটা এখানটায় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে a particle is executing simple harmonic motion of amplitude 4 cm and time 4 seconds. The time taken by it to move from positive extreme position to half the amplitude is. তো এই প্রবলেমটা করার জন্য ফেজ এর কনসেপ্টটা কিন্তু খুব দরকার। মানে অঙ্কটা হয়তো খুব একটা কঠিন নয়, কিন্তু জাস্ট ফেজের কনসেপ্টটা বোঝানোর জন্য এই প্রবলেমটা আমি দিয়েছি। আমরা বেসিক থেকে ধীরে ধীরে একটু ডিফিকাল্টের দিকে যাব। তো দেখা যাক। এই যদি একটা পেন্ডুলাম হয়, এই পেন্ডুলামটার মিন পজিশনটাকে আমরা এ বলছি। মিন পজিশন থেকে যখন এই দিকের এক্সট্রিমটায় যাচ্ছে এটার নাম বি দিচ্ছি, যখন ফেরত চলে আসছে এই পজিশনটার নামই সি বলছি। এই পজিশনটা একই মিন পজিশন, কিন্তু যখন আমার বাঁ দিকে যাচ্ছে তখন এইটার নাম এ দিচ্ছি, আর যখন ফেরত আসছে তখন সি দিচ্ছি নামটা। তার কারণ পজিশন এক হলেও ফেজ আলাদা। কেমন? তো এখান থেকে যখন ফেরত আসছে এই পজিশনটার নাম দিচ্ছি ডি, এবং ডি থেকে যখন আবার ফেরত আসছে মিন পজিশনে এ, তখন বলছি যে একটা অসিলেশন কমপ্লিট হচ্ছে। তো এর ফেজার ডায়াগ্রামটা কি, যে এর সাথে একটা সাইকেলকে কম্পেয়ার করা। কেমন? সাইকেলকে কম্পেয়ার করা কীরকম, যে এইটা তো নিজেকে রিপিট করতে থাকবে। কেমন? তো ঠিক একই রকমভাবে যদি আমি এইভাবে ঘুরতে থাকি তাহলে এই সাইকেলটাও নিজেকে রিপিট করতে থাকবে। তাহলে সেইভাবে দেখতে গেলে এটা হচ্ছে এ, এই 90 ডিগ্রিতে ঘুরে গেলে এটা হচ্ছে বি, এর ঠিক অপোজিটে হচ্ছে সি, বি এর দিক অপোজিটে হচ্ছে ডি। তাহলে একটা সাইকেল মানে 360 ডিগ্রি। তো বি মানে হচ্ছে 90 ডিগ্রি ফেজ, এটা হচ্ছে 90 ডিগ্রি ফেজ।
সি হচ্ছে 180, দেখো এর থেকে সি হচ্ছে 180, সি থেকে ডিতে চলে আসলে পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 270 ডিগ্রি এবং তারপরে 360 বা 0, অর্থাৎ একটা সাইকেল কমপ্লিট হলো। এরপর এই প্রসেসটা নিজেকে রিপিট করতে থাকবে। এটাই সিম্পল হারমোনিক মোশন। এবার বলা হয়েছে যে এক্সট্রিম থেকে, কোনো একটা এক্সট্রিম থেকে, তাহলে ধরা যাক বিতে আছে, বি থেকে কোথায় আসবে না, পজিটিভ এক্সট্রিম থেকে অবজেক্টটা আসবে হাফ অফ ইটস অ্যাম্পলিটিউড। তাহলে অ্যাম্পলিটিউড হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, যখন এক্সট্রিমে আছে সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড, তার ঠিক হাফ, মানে এই জায়গাটায় আসবে। এখানটায় ফেজের কনসেপ্ট না থাকলে যেটা মনে হয় যে এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা 45 ডিগ্রি, না, ভালো করে বোঝো ব্যাপারটা। যে এসএইচএম এর যে জেনারেল ইকুয়েশন সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, অর্থাৎ এই যে দুটো মোশনকে আমি কম্পেয়ার করলাম, এর সাথে এই সাইনোসিডাল ফাংশনটাকে যদি আমি প্লট করি তাহলে এই রকম একটা মোশন পাবো, এইরকম একটা গ্রাফ পাবো, সরি, যেখানে ওয়াই অ্যাক্সিসে পজিশন এবং এক্স অ্যাক্সিসে টাইম আছে। তো শুরুতে ডিসপ্লেসমেন্ট 0 ছিল, সেখান থেকে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম হলো, অর্থাৎ এটা মিন পজিশন এ সাইন 0 ডিগ্রিতে, এইখানটায় যখন আসছে এটা হচ্ছে বি, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এটাকেই অ্যাম্পলিটিউড বলে। এবং তারপরে যখন এখানে আসছে এটা সি, বি এর ঠিক অপোজিট এক্সট্রিম হচ্ছে ডি, এবং এইখান থেকে আরেকটা ওয়েভ শুরু হবে, তাই এটা হচ্ছে এ। তো এই একটা কমপ্লিট অসিলেশন। এবার অ্যাম্পলিটিউডের ঠিক হাফ, মানে ওয়াই ইজ ইকুয়াল টু এ বাই টু, এ বাই টু ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এবার এখান থেকে দেখতে পাচ্ছি যে সাইন ওমেগা টি ইজ ইকুয়াল টু হাফ। তাহলে এই যে ওমেগা টি, এটাকে বলা হয় ফেজ, কারণ এই ওমেগা টিটা দেখেই বোঝা যাচ্ছে যে অসিলেটিং অবজেক্টটা কোথায় থাকবে। ঠিক আছে, এবার ট্রিগোনোমেট্রির যারা জেনারেল ইকুয়েশন করেছো তারা জানো যে 30 ডিগ্রিতেও যেমন আমি হাফ পাই, আবার 120 ডিগ্রিতে সাইন 120 ডিগ্রির ভ্যালুও, সরি, সাইন এখান থেকে সাইন 150 ডিগ্রির ভ্যালু, সাইন 150 ডিগ্রির ভ্যালুও কিন্তু হাফ হবে, তাই না? তো 150টা কেন লিখলাম, কারণ বলা হয়েছে যে পজিটিভ এক্সট্রিম থেকে হাফ অফ দ্য অ্যাম্পলিটিউড, মানে এ থেকে বিতে অলরেডি চলে গেছে, এবার বি থেকে যখন ফেরত আসছে তার মানে 90 থেকে নিশ্চয়ই 30তে আসবে না, তাহলে 90 থেকে 180-র দিকে যখন অ্যাপ্রোচ করছে তখন এখানটায় যেখানে আসবে, তার মানে এই অ্যাঙ্গেলটা কীরকম হবে, 90, 91 এভাবে বাড়ছে, তাহলে এই সব জায়গায় আসা মানে হচ্ছে 150 ডিগ্রিতে আসা। ঠিক আছে, তাহলে এই অসিলেটিং অবজেক্টটার ফেজ ইনিশিয়ালি এক্সট্রিমে ছিল 90 এবং এখন হচ্ছে 150 ডিগ্রি, এ এতটা ট্রাভেল করেছে, তাহলে কতটা ট্রাভেল করলো, 60 ডিগ্রি ট্রাভেল করলো, 60 ডিগ্রি ট্রাভেল করলো। এবার আমাদের বলে দিয়েছে যে টাইম পিরিয়ড কত, টাইম পিরিয়ড হচ্ছে 4 সেকেন্ড, তার মানে এই সাইকেলটা পুরোটা ঘুরে আসতে 4 সেকেন্ড সময় লাগে, পুরোটা ঘুরে আসা মানে 2 পাই অথবা 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি ঘুরতে যদি 4 সেকেন্ড সময় লাগে, 360 ডিগ্রি ঘুরে আসতে যদি 4 সেকেন্ড সময় লাগে, তাহলে 60 ডিগ্রি ঘুরতে কত সময় লাগবে, ঠিক ইউনিটারি মেথড, এর 1/6 হয়েছে, তাহলে 4/6 সেকেন্ড মানে হচ্ছে 2/3 সেকেন্ড। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। এবার অঙ্কটা করতে কি এতক্ষণ সময় লাগবে, মোটেই না, অঙ্কটা কিন্তু এইটুকুনি, এবং যখন এর পর থেকে অ্যাম্পলিটিউড হাফ দেখবে তার মানে বুঝে নিতে হবে যে 30 ডিগ্রিতে আছে, কেমন? এবার এই জায়গাটা আমি জাস্ট ফেজ বোঝানোর জন্য এই জায়গাটা ইউজ করলাম, ঠিক আছে, ফেজের কনসেপ্টটার জন্য এই তিনটে মোশনকে কম্পেয়ার করে দেখালাম, অঙ্কটা কিন্তু এইটুকুনি, কেমন? চলে আসছি পরের প্রবলেমে। এখানে বলছে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন ইন ওয়ান টাইম পিরিয়ড, মানে একটা ওয়ান টাইম পিরিয়ড ইন আ সিম্পল হারমোনিক মোশন ইজ, ওয়ান টাইম পিরিয়ড মানে
একটা কমপ্লিট অসিলেশন, মানে ধরা যাক একটা পেন্ডুলাম মিন পজিশন থেকে তার যাত্রা শুরু করলো, মিন থেকে এক্সট্রিমে গেল, এক্সট্রিম থেকে মিনে আসলো, অপোজিট এক্সট্রিমে গেল, আবার মিনে ফেরত আসলো। এইটা হচ্ছে একটা কমপ্লিট অসিলেশন। ওকে, এতে সময় যে লাগে সেই সময়টাকে বলা হয় টাইম পিরিয়ড। এবার এই পুরো প্রসেসে অ্যাভারেজ অ্যাক্সিলারেশনটা জানতে চাওয়া হয়েছে। বুঝতে হবে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন কি। 11-এর শুরুতে তোমরা জানো যে টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি, পুরো একটা প্রসেসে টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি যেটা হবে তাকে টাইম দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন পাওয়া যাবে। এবার কনজারভেশন অফ এনার্জি থেকে এইটুকুন তো বলা যায় যে মিন পজিশন থেকে যদি ফেরত আবার মিন পজিশনেই চলে আসে তাহলে কাইনেটিক এনার্জি সেম থাকবে, সেম হাইটে ফেরত আসছে, কাইনেটিক এনার্জি সেম থাকবে, অর্থাৎ ভেলোসিটি সেম থাকবে। দেয়ার ইজ নো চেঞ্জ ইন ভেলোসিটি। ভেলোসিটিতে যদি চেঞ্জ না হয় তাকে আমি টাইম দিয়ে যে যা খুশি টাইম হোক যদি ডিভাইড করি জিরোকে, সো আই উইল বি গেটিং জিরো। ওকে, যেহেতু ভেলোসিটির কোনো চেঞ্জ হচ্ছে না পুরো প্রসেসে, অবভিয়াসলি যখন মিন থেকে এক্সট্রিমে যাচ্ছে তখন চেঞ্জ হচ্ছে, এক্সট্রিম থেকে আবার মিনে আসছে তখনও ধীরে ধীরে বাড়ছে, আবার অপোজিট এক্সট্রিমে যাওয়ার সময় কমছে, কিন্তু আমার ইনিশিয়াল পয়েন্টটা কোনটা, যখন মিন পজিশনে ছিল। কমপ্লিট অসিলেশন হওয়া মানে আবার মিন পজিশনে ফেরত আসা, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে, এই দুটো পয়েন্ট অফ টাইমে ভেলোসিটি কিন্তু একই, সুতরাং ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। তুমি যদি এক্সট্রিম থেকেও মোশনটাকে শুরু করো, এক্সট্রিমে ভেলোসিটি জিরো হচ্ছে, এখানে গিয়ে ভেলোসিটি জিরো হচ্ছে। এবার কমপ্লিট অসিলেশন কখন বলবো, যখন মিন হয়ে অপোজিট এক্সট্রিমে যাবে এবং অপোজিট এক্সট্রিম থেকে আবার মিন হয়ে সেই আগের জায়গায় ফেরত আসবে, সেম ফেজে ফেরত আসবে, তাহলে এখানে তো আবার ভেলোসিটি জিরো হচ্ছে। তাহলে যদি আমি মিন থেকেও ক্যালকুলেশন করি অথবা এক্সট্রিম থেকেও ক্যালকুলেশন করি, ভেলোসিটির কোনো চেঞ্জ হচ্ছে না। কেমন? তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন কি লিখব, চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। তো চেঞ্জ ইন ভেলোসিটি হচ্ছে জিরো, টোটাল টাইম পিরিয়ড হচ্ছে ক্যাপিটাল টি, সো আনসার ইজ জিরো। ঠিক, চলে আসছি পরের প্রবলেমে। কম্পিটিটিভ এক্সাম যেহেতু এখন চলে আসছে সামনাসামনি, আমি তোমাদেরকে নিটের যে আমি ভিডিওটা বানাচ্ছি, যে নিটের আমরা প্ল্যানিং কিভাবে করব, স্ট্র্যাটেজি কি হওয়া উচিত এক্স্যাক্টলি টু গেট 180 আউট অফ 180, তো সেখানেও আমি বলবো, এখন আবার বলছি যে পরীক্ষার মতন করে প্র্যাকটিসটা করতে হবে। ঠিক আছে, পরীক্ষার মতন করে একদম প্র্যাকটিসটা করতে হবে এবং একটা ভিজুয়াল মেমোরি তৈরি করতে হবে। মানে যদি আমি জেইর কথা বলি, 25টা এমসিকিউ আসছে, এই 25টার মধ্যে অন্তত 5টা এমসিকিউ যেন দেখে করে দেওয়া যায়, সলভ না করতে হয়, কারণ এই ধরনের প্রবলেম এসছে। এবার এই যে প্রবলেমটা, মানে সেকেন্ড প্রবলেম যেটা আমি করলাম, এই প্রবলেমটা তো এত ভাবার দরকার ছিল না। মানে একবার যদি আমি এই প্রবলেমটা করি তাহলে এই প্রবলেমটা মানে প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে আমি আনসার করতে পারবো, নয়তো টাইম একটা খুব বড় ফ্যাক্টর হয়ে যাবে। জেইর ক্ষেত্রে যতটা না টাইম চ্যালেঞ্জ, নিটের ক্ষেত্রে টাইমটা আরও অনেক বড় একটা চ্যালেঞ্জ। তো নিট নিয়ে তো ভিডিও আসছে, জেইর অ্যাসপিরেন্টদের জন্য বলছি যে অন্তত 5খানা এমসিকিউ যেন আমাদের সলভ না করতে হয়, জাস্ট ভিজুয়াল মেমোরির ওপর বা কনসেপচুয়ালি যেন আমি অন্তত 5 থেকে 6টা এমসিকিউ ফিজিক্সে করে ফেলতে পারি। কেমন? প্র্যাকটিসটা কিন্তু সেই লেভেলের করতে হবে। প্রবলেম 3তে আছি আমরা। দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দ্য ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন অফ আ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন ইজ। এটাও খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু আমি সলভ করে দেখাবো। আমার মূল উদ্দেশ্য ফেজের কনসেপশনটা তোমাদের কাছে ক্লিয়ারলি বোঝানো। আসলে ফেজ জিনিসটা কি? ফেজ আমরা বলি না, আমরা এখন একটা খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, ভালো ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি। ফেজ মানে যে আমার অবস্থাটা বোঝায়। এই যে সিম্পল পেন্ডুলামটাকে নিয়ে আমি বারবার এক্সাম্পল দিচ্ছি, এখানে এই মিন পজিশনটাকে 0 ধরা হলে, 0 ডিগ্রি ধরা হলে, এক্সট্রিমটা কেন 90 ডিগ্রি বলছি? তার মানে আমি যদি তোমাকে বলি যে একটা পার্টিকেল যে কিনা SHM এক্সিকিউট করছে, সে 30 ডিগ্রিতে আছে,
তাহলে কিন্তু তুমি বুঝে যাচ্ছ যে মিন পজিশন থেকে এক্সট্রিমের দিকে সে যাত্রা করছে এবং এর মাঝামাঝি কোথাও আছে। যদি বলি 90 ডিগ্রিতে, তাহলে তুমি এক্স্যাক্ট বোঝাচ্ছ যে ও এক্সট্রিমে আছে। যদি বলি 150 ডিগ্রিতে, তাহলে এক্সট্রিম থেকে এবার ফেরত আসছে, কারণ 150টা কি 90 আর 180-র মাঝের জায়গা। কেমন? তাহলে ফেজ হচ্ছে যে y ইকুয়াল টু a সাইন ওমেগা টি, যে ইকুয়েশনটা আমাদের y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি, এই ইকুয়েশনে ওমেগা টি এই বস্তুটা হচ্ছে ফেজ। তো এই ওমেগা টি যে কিনা টাইমের উপর ডিপেন্ড করে, সে বলে দিচ্ছে যে এসএইচএমে যে অবজেক্ট বা পার্টিকেলটা আছে সে এক্স্যাক্টলি কোন পজিশনে আছে, তার ভেলোসিটি কি, তার অ্যাক্সিলারেশন কি, এই সমস্ত তার অবস্থাটা তার ফেজ দেখলে বোঝা যায়। এই হচ্ছে ফেজ। কেমন? যেমন আজকে একটা উদাহরণ দিয়ে বোঝাই, যেমন আমাদের ফেজ খানিকটা আমাদের এজ দিয়েও বোঝা যায়। ধরা যাক আমি একটা খুব অপ্রিয় এক্সাম্পল দিচ্ছি, যে রাস্তাঘাটে একটা কোথাও একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে একজনের প্রাণ গেছে, এরকম খবর তো আমরা আকছার দেখি। তো আমি জানতে পারলাম যে যে ব্যক্তি মারা গেছে তার 22 বছর বয়স কি 25 বছর বয়স। আমরা খুব আফসোস করি যে একটা 22 বছরের ছেলে মারা গেল। তার মানে বোঝানোর উদ্দেশ্যটা দেখো যে 22 বা 25 মানে সে সদ্য তার পড়াশোনা শেষ করেছে বা পড়াশোনা করছে, সে চাকরি পেয়েছে বা পাবে, মানে তার জীবনের অনেকটা বাকি। তো এই যে অনেকটা বাকি, এইটা আমরা কি করে বুঝতে পারলাম? তার বয়স দেখে। এখানেই যদি একজন 80 বা 85 বছরের বৃদ্ধ মারা যান, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই আফসোসটা প্রকাশ করি না, অবশ্যই দুঃখের খবর, কিন্তু আমরা 80 শুনে ভাবি আচ্ছা, মানে ভদ্রলোকের যা যা পাওয়ার, জীবন যা যা দেখার সেটা হয়ে গেছে, মৃত্যু দুঃখজনক কিন্তু এইটা হয়ে গেছে। এবার সেটা কিন্তু তার ওই এজ 80 ইয়ার্স, এইটা দেখে আমরা বলছি। আমি জানি আমি খুব বাজে একটা এক্সাম্পল দিলাম, কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে বয়সটা যে আমাদের ফেজ, জীবনে আমরা কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি সেইটা বোঝানোর। ঠিক এখানে এই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে যে এই পার্টিকেলটা কোথায় আছে। কেমন? তাহলে এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা প্রবলেম 1-এও আমি দেখালাম, এটা একটা সাইন কার্ভ। এই এবার এর ভেলোসিটি কি হবে? তোমরা থিওরি ক্লাসে অবশ্যই এটা করবে বা করেছো। ডিফারেন্সিয়েট করলে এটা আসবে হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি, এবং অ্যাক্সিলারেশনে কসের ডিফারেন্সিয়েশন হবে জন্য একটা মাইনাস সাইন আসবে, মাইনাস এ, আরেকটা ওমেগা আসবে চেন রুলে, তাহলে ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। তাহলে এখানটায় ডিসপ্লেসমেন্ট এবং অ্যাক্সিলারেশন তাহলে একটা মাইনাস সাইন কার্ভ, তার মানে ঠিক উল্টো এরকম। তাহলে এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? তো ফেজ ডিফারেন্স ব্যাপারটা ওই এজ ডিফারেন্সের মতো। ধরো তুমি বাড়িতে কোনো একটা বা কোথাও কিছু একটা ভুল করেছো, বাড়িতে সেটা চাপা দেওয়ার চেষ্টা করছো, ধরা পড়ে গেছো, বাবা কি বলে? তোর বয়সটা কিন্তু আমি পেরিয়ে এসছি, বলেন তো? তাহলে এই যে গ্রাফটা দেখছি, এইটা হচ্ছে 0 ডিগ্রি, আর এখানটায় অ্যাক্সিলারেশন দেখছি, অ্যাক্সিলারেশন এইটা কিন্তু 180 ডিগ্রি, কারণ এখান থেকে নিচে নামছে। তাহলে অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্টকে কি বলবে? যে তোর 0 ডিগ্রিটা কিন্তু আমি পেরিয়ে এসছি, মানে এ তো আগে এরকম কোথাও একটা ছিল, ঠিক আছে? তাহলে এই কার্ভটা 180 ডিগ্রিতে এগিয়ে আছে, অ্যাক্সিলারেশনের যে গ্রাফটা সে ডিসপ্লেসমেন্টের থেকে 180 ডিগ্রিতে এগিয়ে আছে। এটাই ফেজ ডিফারেন্স, যতটা এগিয়ে আছে বা পিছিয়ে আছে সেটাই তো ডিফারেন্স। তাহলে আনসারটা হচ্ছে পাই বা 180 ডিগ্রি। দেখে নাও। চলে আসছি প্রবলেম 4-এ। আচ্ছা, প্রবলেমটা কি বললো দেখো, দ্য ডিসপ্লেসমেন্ট টাইম ইকুয়েশন অফ আ পার্টিকেল এক্সিকিউটিং এসএইচএম ইজ x equal to a sin omega t plus phi. X is equal to a sin omega t
প্লাস ফাই। এই ফাইটা কি, এই ফাইটাকে বলা হয় ইনিশিয়াল ফেজ। অর্থাৎ আমি যে বারবার ওমেগা টি লিখছি সেখানে আমি ধরে নিচ্ছি যে মোশনটা শুরু হচ্ছে মিন পজিশন থেকে, কেমন? কিন্তু সবসময় যে মিন পজিশন থেকেই শুরু হবে এমনটা জরুরি নয়। আমি পেন্ডুলামটাকে একটু মিন পজিশন থেকে সরিয়ে অসিলেট করাতে শুরু করলাম, তাহলে ইনিশিয়ালি যে অ্যাঙ্গেলটা হচ্ছে, অ্যাঙ্গেল বলতে ভার্টিক্যালে যে অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলের কথা কিন্তু একদমই বলছি না। ইনিশিয়াল যে ফেজ অ্যাঙ্গেল হচ্ছে, ইনিশিয়াল যে ফেজটা হচ্ছে তাকে বলা হয় ইপক এবং রিপ্রেজেন্ট করা হয় ফাই দিয়ে। তাহলে এই ফাইটা হচ্ছে ইনিশিয়াল ফেজ বা ইপক। মানে এই গ্রাফটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, মানে এই ইকুয়েশনটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হবে এমনি। এটাও একটা সাইন কার্ভ, কিন্তু অ্যাট টি ইকুয়াল টু 0 কিছু না কিছু ডিসপ্লেসমেন্ট আছে। অ্যাট টি ইকুয়াল টু 0 কিছু না কিছু একটা ডিসপ্লেসমেন্ট আছে, কেমন? এটা এই জন্য আছে কারণ ইনিশিয়াল ফেজ আছে। তুমি এখানে যদি টি ইকুয়াল টু 0 পুট করো তুমি পাবে এ সাইন ফাই হুইচ ইজ নট 0। আর যদি আমি শুধু ওমেগা টি লিখতাম তাহলে টি ইকুয়াল টু 0-তে এ সাইন ওমেগা ইন্টু 0 গিভস ইউ 0। তখন বলবো যে মিন পজিশন থেকেই শুরু হচ্ছে, ডিসপ্লেসমেন্ট 0। At time t equal to 0 position of the particle is x equal to a by 2। দেখো a by 2 মানে অলরেডি আমি তোমাদের ফার্স্ট প্রবলেমে দেখিয়ে দিয়েছি a by 2 মানে হচ্ছে 30 ডিগ্রি। এভাবে কিন্তু টাইমটাকে বাঁচাতে হবে। a by 2 মানে a সাইন ওমেগা টি, আর এ কেটে গেল, তাহলে সাইন ওমেগা টির ভ্যালু হচ্ছে হাফ, তার মানে ওমেগা টি 30 ডিগ্রি। ঠিক আছে, এটা দেখা মাত্র আমি বুঝে যাব যে ইনিশিয়াল ফেজ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা যদি এ হয়, এইটা হচ্ছে এ বাই 2 অ্যাট টি ইকুয়াল টু 0 অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট মিন পজিশন থেকে এ বাই 2, ফেজ 30 ডিগ্রি, অ্যান্ড ইট ইজ মুভিং অ্যালং নেগেটিভ এক্স ডিরেকশন দেন দ্য অ্যাঙ্গেল ফাই ক্যান বি। তাহলে যদি পজিটিভ এক্স হতো তাহলে তো 30 ডিগ্রি বলতাম, যদি নেগেটিভ এক্স বলছে তাহলে কি হতে পারে? তাহলে নেগেটিভ এক্স মানে এই যদি অসিলেশনটা হয় তাহলে এই দিকটা তো পজিটিভ ধরা হয়, তাহলে এই গেল, এই ফেরত আসলো, মানে 180 ডিগ্রি হয়ে গেল, 90 প্লাস 90 180, এবার এখানটায় 30 ডিগ্রি, তার মানে 210 ডিগ্রি, কেমন? তো অবশ্যই আবারও বলছি এই অ্যাঙ্গেলটার কথা কিন্তু বলছি না, ফেজের কথা বলছি। মানে আমি যখন বলছি যে এটা 90 ডিগ্রি পজিশন, তার মানে তো এই অ্যাঙ্গেলটা 90 নয়, দেখেই বোঝা যাচ্ছে। এটা পুরো অসিলেশনটা হচ্ছে 360, তার মানে এই 0 থেকে 90 180 270 360, তো তার মাঝে 30 ডিগ্রি, তাহলে এই 180 এবং 210, 180 প্লাস 30 ইকুয়াল টু 210। এবার 210টাকে পাইয়ের ফর্মে আছে, এটা তো 30 হবে, তো এই অপশানটা হবে অপশান ডি 5π/6। দেখা যাক 5 ইন্টু 180/6 কত আসছে। আচ্ছা 2π এর চেয়ে বড় হওয়া দরকার, 1 মিনিট, এটা কত আসবে? 3 ইন্টু 180/2, তাহলে 90 ইন্টু 3 হচ্ছে 210 মানে এক্সট্রিমে থাকবে, তো এটা তো না, এক্সট্রিমে থাকা মানে অ্যামপ্লিটিউড হচ্ছে এ হবে, ঠিক আছে। পাই মানে অ্যামপ্লিটিউড 0 হবে, অ্যামপ্লিটিউড না ডিসপ্লেসমেন্ট 0 হবে। পাই মানে হচ্ছে 180, তো 90 যাবে আবার 90 ফিরবে। π/6 30 ডিগ্রি, 30 ডিগ্রিতে a/2 কিন্তু প্লাস, আর 5π/6 যদি দেখি 5 ইন্টু 180 ডিগ্রি বাই 6, এটা হচ্ছে 30 ইন্টু 5 150। হ্যাঁ 150 মানেও সাইন 30 ভ্যালুটাই পাবো, কারণ সাইন 150 হচ্ছে হাফ। এবার নেগেটিভ এক্স কিনা সেটা দেখে নিতে হবে,
210 তো পাবোই, এখানে হাফই আসবে কারণ 180 মাইনাস 30। হ্যাঁ দেখো 150 ডিগ্রি মানে 0 থেকে 90, 90 থেকে যখন ফেরত আসছে তখন এটা নেগেটিভ এক্স বরাবরই আসছে, নেগেটিভ দিকেই আসছে। এটা যদি পজিটিভ এক্স হয় তাহলে এটা নেগেটিভের দিকেই আসছে। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে অপশন ডি কারেক্ট আনসার। ঠিক আছে, এবার যদি 210 থাকতো তাহলে আমার সি এবং ডি দুটোই কারেক্ট হতো। কেমন? কারণ নেগেটিভ এক্সের দিকেই ফেরত আসছে। দেখে নাও সলিউশনটা একবার। চলে আসছি পরের প্রবলেমে। at time t equal to 0, one particle is at maximum positive amplitude and the other particle is at half of the positive amplitude. এই আবার এই কনসেপশনটা আসছে, half of the positive amplitude. half of the positive amplitude মানে a/2 মানেই 30 ডিগ্রি, ফেজ হচ্ছে 30 ডিগ্রি। time t equal to 0, one particle is at maximum positive amplitude and the other, এখানে দুটো অসিলেটিং অবজেক্টের কথা বলা হয়েছে। একজন এতে আছে, এতে থাকা মানে 90 ডিগ্রিতে থাকা, আরেকজন a/2 আছে মানে 30 ডিগ্রিতে আছে। their amplitudes and time periods t are the same. if they are approaching মানে দুজন দুজনের দিকে আসছে, find the time by which they cross each other. তারা কখন একে অন্যকে ক্রস করবে যদি একে অন্যের দিকে আসছে তাহলে। এবার 30 মানে যে 30 হবে এমনটা কথা না, এমনটা জরুরি নয়। তার কারণ হচ্ছে যে মানে a/2 এই জিনিসটা তো আমরা 30 ডিগ্রিতে পাই, 150তে পাই, 210এও পাই। আগের প্রবলেমটা যেটা দেখলে ট্রিগোনোমেট্রি জেনারেল ইকুয়েশনের যে কনসেপ্টটা আছে সেখান থেকে তোমরা এটা জানবে যে a/2 ভ্যালুটা আমরা অনেকগুলো অ্যাঙ্গেলের জন্যই পাই। এবার দেখে নিতে হবে যে তারা কখন একে অন্যকে ক্রস করবে বা একে অন্যকে অ্যাপ্রোচ করবে, এই পজিশনটা আসবে। তো এটা মিন পজিশন, এখানে কেউ নেই। এখানটায় একটা অবজেক্ট আছে, এখানটায় ফার্স্ট অবজেক্টটা আছে এক্সট্রিমে, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। সেকেন্ড অবজেক্টটা যে a/2 অর্থাৎ 30 ডিগ্রিতে আছে সে কোথায় আছে? এবার আমি যদি বলি যে সে এখান থেকে গিয়ে এই পজিশনে আছে, তাহলে এখানে কিন্তু তারা একে অন্যকে অ্যাপ্রোচ করছে না, কারণ সেকেন্ড অবজেক্টটা যদি এখানে থাকে তাহলে সেও তো মিন পজিশনের দিকে ফিরছে, এও এবার মিন পজিশনের দিকে ফিরবে, তাহলে এখানে দুজন দুজনকে অ্যাপ্রোচ করছে না। এবার যদি এখানে 210-এ থাকে তাহলেও এদিকে যাচ্ছে, এ পিছন দিকে আছে, কারণ টাইম পিরিয়ডটা সেম বলা আছে। তাহলে যদি আবার ফেরত এসে এইভাবে থাকে মানে 30 ডিগ্রি, এক্স্যাক্ট 30 ডিগ্রিতেই থাকে, তাহলে 30 ডিগ্রি মানে হচ্ছে 0 থেকে 90, মানে আমার বাঁ দিকে যাচ্ছে সেকেন্ড অবজেক্টটা। আর ফার্স্ট অবজেক্টটা 90 ডিগ্রিতে আছে মানে ও এক্সট্রিম থেকে এবার ধীরে ধীরে মিন পজিশনের দিকে আসবে। তার মানে একজন যদি 90-তে থাকে তাহলে সে এক্সট্রিম থেকে মিনের দিকে আসছে, আর আরেকজন যদি 30 ডিগ্রিতে থাকে তাহলে সে 0 to 90 অর্থাৎ মিন থেকে এক্সট্রিমের দিকে যাচ্ছে। তাহলে এরা কখন মিট করবে আর কতক্ষণ সময় পরে এরা মিট করবে? দেখো এদের দুজনের মাঝের যে ফেজটা, এই ফেজটা হচ্ছে 60 ডিগ্রি, এবং এই 60 ডিগ্রি এরা একজন কিন্তু কভার করবে না, 60 ডিগ্রি এরা দুজন মিলে কভার করবে। দুজন দুজনের দিকে আসছে, রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট। এটাকে খুব সহজে ভাবতে পারবো কারণ দুজনের ভেলোসিটি সেম, অ্যাঙ্গুলার ভেলোসিটির কথা বলছি। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আলাদা জিনিস, প্রত্যেকটা মুহূর্তে যে ভেলোসিটি এ ওমেগা কস ওমেগা টি সেটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। আর এখানটায় অ্যাঙ্গুলার ভেলোসিটি, যখন আমি এই সাইকেলটাকে ভাবছি তখন অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কি ওমেগা, এই ওমেগাটা কনস্ট্যান্ট। তাহলে আমি যদি ভাবি যে যদি একটাই পার্টিকেল এই 60 ডিগ্রি সুইপ করতো তাহলে কত সময় লাগতো? 2π অ্যাঙ্গেল সুইপ করতে লাগে টি সময়, কেমন?
তাহলে 60 ডিগ্রি মানে কি 360 1/6, এই অ্যাঙ্গেলটা সুইপ করতে কত সময় লাগবে t/6। যদি একজন কভার করতো, দুজন আসছে, ঠিক আছে, দুজন আসছে, তাহলে হাফ টাইম এ নেবে, হাফ টাইম এ নেবে, তাহলে টোটাল হাফ টাইমে আমি মানে টাইমটা কম লাগবে, হাফ টাইমে এই মিটিংটা হয়ে যাবে। যদি 30 ডিগ্রির পার্টিকেলটা এক্সট্রিমে যেতে t/6 নেয়, তাহলে এও এখান থেকে এই অবধি আসতে t/6 নেবে, তাহলে এ t/12 আসলো, এ t/12 আসলো, তাহলে এরা দুজন t/12 সময় পরে মিট করবে। তার মানে যখন ইন্ডিভিজুয়ালি এই ক্যালকুলেশনটা হয়েছে, যখন দুজনের দিকে মুভ করবে, তখন t/12 এই সময়টা লাগবে। কেমন? কারণ দে আর অ্যাপ্রোচিং ইচ আদার, ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি বাড়বে, টাইম টেকেন কমবে। তাহলে t/12 অপশন বি হচ্ছে কারেক্ট। দেখে নাও। আমরা পরের প্রবলেমে চলে যাচ্ছি। এটাও ফেজের ওপরেই আছে। আমরা টাইপ ওয়াইজ প্রবলেমগুলো আর কি সাজিয়েছি। প্রথমে ফেজের ওপর করব, তারপর ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এই করে করে আস্তে আস্তে সিউডো ফোর্সের ওপরেও এসএইচএম এর প্রবলেম এখানে আমরা পাবো। দেখো, two particles of same time period capital T and amplitude undergo SHM along the same line with initial phase of pi/6, pi/6 মানে সেই a/2, if they start at the same instant and at same point along opposite direction, find the time after which they will meet। আচ্ছা, এই প্রবলেমটা হ্যাঁ আগেরটার মতোই অনেকটা। pi/6 এ আছে, আর ইফ দে স্টার্ট অ্যাট দ্য সেম ইনস্ট্যান্ট অ্যান্ড অ্যাট সেম পয়েন্ট অ্যালং অপোজিট ডিরেকশন। এবার ডিরেকশনটা উল্টো, তার মানে একজন যাচ্ছে মিনের দিকে, আরেকজন যাচ্ছে এক্সট্রিমের দিকে, কিন্তু দুজনেই 30 ডিগ্রিতে আছে, ফেজটা দুজনেই 30 ডিগ্রি। এ 30 থেকে 90-র দিকে যাচ্ছে, এ 30 থেকে 0-র দিকে আসছে। তাহলে 30 থেকে যে 0-র দিকে আসছে সে অ্যাকচুয়ালি 90 হয়ে ফেরত আসছে, তাহলে তার ফেজ হচ্ছে 150। আর যে 30 থেকে এক্সট্রিমের দিকে যাচ্ছে সে 0 থেকে 90-র মাঝে আছে, তার মানে তার ফেজটা হচ্ছে 30 ডিগ্রি। দুজনের পজিশন একই। তো বলা হয়েছে যে ফাইন্ড দ্য টাইম আফটার হুইচ দে উইল মিট अगेन ফর দ্য ফার্স্ট টাইম। এরা বারবার মিট করবে, কিন্তু এর ঠিক কতক্ষণ পরে আবার প্রথমবারের জন্য মিট করবে। দেখা যাক। এখান থেকে এ এই দিকে চলে যাবে, এবার এটা যেহেতু 30 ডিগ্রি, এখান থেকে মিন পজিশনে আসবে, এদিকে যাবে, আর এ এক্সট্রিমে যাবে, এক্সট্রিমে গিয়ে আবার ফেরত আসবে, এ এই এক্সট্রিম থেকে ফেরত আসবে। তো তখন দুজনের মধ্যে মিটিংটা হবে। তো এই টাইমটা কতক্ষণ? এখন ফেজ ডিফারেন্সটা হচ্ছে 120 ডিগ্রি, 30 ডিগ্রি আর 150 ডিগ্রি মানে 120 ডিগ্রি। তাহলে যদি আমি প্রথমটাকে T1 বলি, তাহলে এই T1 30 ডিগ্রি সুইপ করে আছে। 30 ডিগ্রি সুইপ করা মানে 2π/12, 30 ডিগ্রি ইজ 2π/12, তাহলে টাইম পিরিয়ড হচ্ছে, টাইম হচ্ছে ক্যাপিটাল T/12। আর আরেকটা যে অবজেক্টটা সে 150 ডিগ্রিতে, 150-তে আছে, 150-তে আছে মানে হচ্ছে 30 ডিগ্রির 5 টাইমস, তাহলে 5t/12। তো এরা এতটা করে টাইম অলরেডি সুইপ করে আছে। এরপর এখানটায় যখন ফেরত আসবে তখন টাইম কত হবে? মানে যে 150-তে আছে সে যখন ফেরত আসবে তখন টাইম হবে হচ্ছে টি আর t/2, আর 30 ডিগ্রিতে আসতে গেলে মানে 150 থেকে 180-তে আসতে গেলে t/12, তাহলে এখানে t/12-এ পৌঁছাবে। তো t/12 পরে এ আরও 30 ডিগ্রি সুইপ করবে, কিন্তু একে সুইপ করতে হবে 60 ডিগ্রি এক্সট্রিমে পৌঁছানোর জন্য। তো
এইভাবে না দেখে যদি আমি ফেজ দিয়ে ভাবি যে আবার কখন মিট করবে, তো এখন ফেজ ডিফারেন্সটা হচ্ছে 120 ডিগ্রি এবং এরা অপোজিটে যাচ্ছে। ফেজটা যখন 180 ডিগ্রি হবে তখন এক্সট্রিম অপোজিটে থাকবে এবং 360 হলে এক জায়গায় আসবে। তাহলে 360 ডিগ্রি হলে যদি একই পজিশনে আসে তাহলে এর 3 গুণ সময় লাগবে। ক্যাপিটাল টি পরে, অপশানগুলো দেখো, ক্যাপিটাল টি পরে এই অবজেক্টটা আবার 30 ডিগ্রিতে চলে আসবে। T/2 পরে এ ঠিক এর অপোজিটে থাকবে। T/2 মানে অপোজিট ফেজ, কারণ ফেজটা হচ্ছে এখানটায় পাই, এখানকার ফেজ হচ্ছে 2 পাই, এই ফেজটা হচ্ছে π/2, কারণ T/4, T/4 মানে 2π/4, 2π/4 হচ্ছে 90 ডিগ্রি, π/2, আর এটা হচ্ছে 45 ডিগ্রি। T/8 মানে 2π/8, 2π/8 হচ্ছে 2π/8 π/4, হ্যাঁ π/4। তো পাই অ্যাঙ্গেল সুইপ করলে কে কোথায় থাকবে? পাই অ্যাঙ্গেল সুইপ করলে এ এখান থেকে 30 ডিগ্রি থেকে পৌঁছবে 210-এ। আমি কালারটা চেঞ্জ করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একজন পৌঁছবে 210-এ, যে 30 ডিগ্রিতে ছিল সে পাই অ্যাঙ্গেল সুইপ করলে 210-এ পৌঁছবে। আর যে 150-তে ছিল সে যদি পাই অ্যাঙ্গেল সুইপ করে 180 ডিগ্রি সুইপ করে তাহলে 180 আর 150 330 ডিগ্রিতে পৌঁছবে। 330 মানে হচ্ছে এই 360 থেকে 30 ডিগ্রি কম এই পজিশনে। আর 210 মানেও হচ্ছে 180 থেকে 30 ডিগ্রি বেশি এই পজিশনে। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট। এটা আমার ইনটিউশনের জন্য আমি প্রথম অপশানটাতেই মানে প্রথম অ্যাটেম্পটেই বুঝতে পারলাম, কিন্তু এটাতে অপশান দিয়ে করাটা কিন্তু সহজ হবে, কারণ এই যে টাইম থেকে আমি অ্যাঙ্গেলটা বের করে নিলাম, অ্যাঙ্গেলটা বের করলে আমি পজিশানটা বের করতে পারবো। এই যে ইনিশিয়াল 30 ডিগ্রিতে ছিল, T/2 মানে হচ্ছে পাই অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রির সাথে 180 ডিগ্রি যোগ করলে কোথায় হচ্ছে 210, তাহলে 210 মানে শুরুর থেকে 210 কোথায় হবে এই 180 + 30, মিন পজিশন থেকে অপোজিটে 30। আর যে 150 ডিগ্রিতে ছিল সে যদি আরও 180 ডিগ্রি সুইপ করে, পাই অ্যাঙ্গেল সুইপ করে, তাহলে সে চলে আসবে 330 ডিগ্রিতে। 330 ডিগ্রি মানে কি? 330 ডিগ্রি মানে 360 থেকে, 360 হচ্ছে আবার মিন পজিশনে ফেরত আসা, তার থেকে 30 ডিগ্রি কম, তাহলে এই পজিশনে ওরা আবার মিট করবে। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে দ্য কারেক্ট আনসার। চলে আসছি পরের প্রবলেমে। এখানটা দেখো, a particle is vibrating in SHM if its velocities are v1 and v2 when the displacement from the mean position are y1 and y2 respectively, then time period is। একটা পার্টিকেল SHM এ আছে, তার যখন ডিসপ্লেসমেন্ট y1 এবং y2 তখন ভেলোসিটি হচ্ছে v1 এবং v2, অর্থাৎ y1 এর সময় ভেলোসিটি v1 এবং y2 ডিসপ্লেসমেন্টে ভেলোসিটি হচ্ছে v2। তাহলে ডিসপ্লেসমেন্টের যে জেনারেল ফর্মুলাটা আমরা দেখে নিই, y is equal to a sin omega t, আর ভেলোসিটি হচ্ছে dy dt, সেটা হচ্ছে a ওমেগা cos ওমেগা t। সায়েন্সের স্টুডেন্ট তোমরা, সাইন ওমেগা টি আর কস ওমেগা টি চোখের সামনে দেখতে পাচ্ছ, কি করব? স্কোয়ার করে অ্যাড করে দেবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। কেন করব? কারণ প্রশ্নে ওমেগা নেই, অপশানে ওমেগা নেই, তো অঙ্কটা চিৎকার করে বলছে যে ওমেগাটিকে তাড়াও।
তাড়ানোর উপায় সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি ইকুয়াল টু 1। দেখো y বাই a ইজ ইকুয়াল টু সাইন ওমেগা টি, বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি, চলে আসবে সাইন স্কোয়ার ওমেগা টি। এখানটায় v বাই a ওমেগা, এটা স্কোয়ার ইজ ইকুয়াল টু কস স্কোয়ার ওমেগা টি। যদি অ্যাড করে দিই রাইট সাইডে 1 আসবে আর লেফট সাইডে আসবে y স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই এ স্কোয়ার ওমেগা স্কোয়ার। দেখে নাও, আমি পরের স্লাইডে যাব। এখান থেকে লেফটে এর কন্টিনিউয়েশনটা করছি। এলসিএমে আসছে এ স্কোয়ার ওমেগা স্কোয়ার, আর ওপরে চলে আসবে হচ্ছে ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ওমেগা স্কোয়ার। কোনাকুনি মাল্টিপ্লাই করে দিলাম, সেখান থেকে পাচ্ছি যদি এখানে ওমেগা স্কোয়ারটাকে কমন নিয়ে নিই, যদি এখানে ওমেগা স্কোয়ারটাকে কমন নিয়ে নিই তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার। এই ফর্মুলাটা কিন্তু অনেক প্রবলেম সলভ করার ক্ষেত্রে কাজে লাগবে। তো আমি বলবো যে ভেলোসিটি ডিসপ্লেসমেন্টের এক্সপ্রেশন যেমন মনে রাখতে হয়, এই ফর্মুলাটাও কিন্তু তোমরা মনে রাখবে। কেমন? তো এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারবো, টাইম পিরিয়ডটা বের করতে পারবো। দেখা যাক কীভাবে। আমি একটা স্লাইড অ্যাড করে নিচ্ছি। সরি, ওমেগা স্কোয়ার কি ছিল? ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার প্রশ্নে কি বলেছে? ডিসপ্লেসমেন্ট যখন y1, ভেলোসিটি তখন v1। তাহলে আমি যদি এখানে y1 লিখি তাহলে আমাকে ভেলোসিটি লিখতে হবে v1। আর একই রকমভাবে এই y2 স্কোয়ার লিখলে এটা হয়ে যাবে v2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমার উদ্দেশ্য হচ্ছে ওমেগাকে খুঁজে বের করা। কেন? কারণ টাইম পিরিয়ড চেয়েছে। টাইম পিরিয়ড হচ্ছে টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। তাহলে ওমেগাকে এলিমিনেট করা যাবে না। এলিমিনেট কাকে করতে হবে এখানে? একে, অ্যাম্পলিটিউডকে, কারণ অ্যাম্পলিটিউডগুলো অপশানে ছিল না, কোয়েশ্চেনও দেওয়া নেই। দেখা যাক। তো আমি যদি এখানে ওমেগা স্কোয়ার কমন নিয়ে নিই, কি পড়ে থাকবে? এ স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার, মাইনাস করবো কারণ এ স্কোয়ারকে আমি এলিমিনেট করতে চাই, মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস y2 স্কোয়ার ইজ ইকুয়াল টু v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার। কী করলাম? ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2। ঠিক আছে? তাহলে এখানে প্লাস হয়ে গেছিল। তাহলে এখানে এ স্কোয়ার আর এ স্কোয়ার কেটে গেল, পরে কি থাকছে? ওমেগা স্কোয়ার ইন্টু y2 স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার ইকুয়াল টু v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার। তাহলে ওমেগার ভ্যালুটা কি আসবে? রুট আন্ডার এই জিনিসটা ডান দিকে চলে যাবে ডিভাইড হয়ে v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার বাই y2 স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার। এই যদি ওমেগা হয় তাহলে t ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। বাই ওমেগা মানে
এই জিনিসটা জাস্ট উল্টে যাবে। তাহলে রুট আন্ডার y2 স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার বাই v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার। দেখো ঠিক আছে, তাহলে অপশানটা দেখিনি কোন অপশানটা কারেক্ট হবে। আগের স্লাইডে ফেরত যাই, এখানটায় 2 পাই ওপরে y1 মাইনাস y2 নিচে v2 মাইনাস v1, আমাদের জাস্ট উল্টো এসছিল, তো এখান থেকে মাইনাস কমন নিলে এটা y2 মাইনাস y1 হবে আর এটা v1 মাইনাস v2 হবে। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান। ওকে, দেখে নাও একবার। ঠিক আছে, চলে আসছি পরের প্রবলেমে। তো এই প্রবলেমটায় কি বলছে দেখো, টু লাইট স্ট্রিংস ইচ অফ লেন্থ 1 মিটার হবে আর ফিক্সড অ্যাট পয়েন্টস এ অ্যান্ড বি, এ আর বি পয়েন্টে ফিক্স করা আছে অন আ হরাইজন্টাল রড এক্স ওয়াই, যে রডটা এখানটা দেখতে পাচ্ছ। A small bob is tied with both strings and in equilibrium. The strings are making angle 45 degree with the rod. If the bob is slightly displaced normal to the plane of the strings then released, then period of the resulting small oscillation will be. তো এখানটায় আগে প্রবলেমটাকে ভিজুয়ালাইজ করো। যে ছবিটা দেখতে পাচ্ছ ঠিক আছে, এইখানটায় কোন টাইম পিরিয়ডটাকে বলা হয়েছে, এই ববটাকে যদি আমি সামনের দিকে একটু টেনে ছেড়ে দিই তাহলে এইভাবে অসিলেট করবে, ঠিক যেমন দোলনায় আমরা দোল খাই ঠিক সেরকম হবে। তো এর টাইম পিরিয়ডটা কী হবে দেখা যাক, এবং মাথায় রাখতে হবে স্মল অসিলেশন মানে থিটা ইজ ভেরি স্মল, থিটা ইজ টেন্স টু 0, এটা মাথায় রাখতে হবে। তো এখানটায় যে টর্কটা লাগবে, টর্ক আমরা জানি আর এফ সাইন থিটা, ক্রস প্রোডাক্ট হয় ডিসপ্লেসমেন্ট এবং ফোর্সের, আর এফ সাইন থিটা। তো এখানটায় এই যে ডিস্টেন্সটা পারপেন্ডিকুলার যে ডিস্টেন্সটা, এটা কত হবে, এটা হচ্ছে L/√2, সিম্পল ট্রিগোনোমেট্রি ইউজ করবে। এটা যদি এল হয়, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয়, তাহলে পারপেন্ডিকুলার বাই বেস cos 45, ঠিক আছে। তো এটা আসবে হচ্ছে L/√2। তাহলে যে টর্কটা আসবে সেটা হচ্ছে এফ এস সাইন থিটা। আর এখানে যে টর্ক বের করলাম, ওমেগা বের করতে হবে। ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t, ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t। তাহলে এখানটায় যদি ডিসপ্লেসমেন্ট চাই তাহলে দেখো এটা একটু ঠিক করে নাও তোমরা, এটা এল হবে, যেটা তোমরা ডায়াগ্রামে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ, ডায়াগ্রামে এই স্ট্রিংয়ের লেন্থটা এল আছে, তো এটা এল হবে। তাহলে mg L/√2, নয়তো 1 হলে 1/√2 করতাম আমরা। আর মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া কত আসছে, মোমেন্ট অফ ইনার্শিয়া আসছে ml²/2, ঠিক আছে, mr² বলি আমরা। তো এখানটায় সেপারেশনটা হচ্ছে L/√2, তাহলে L/√2 হোল স্কোয়ার ml²/2। তাহলে ফর স্মল থিটা, ফর স্মল থিটা ওমেগা কত আসবে, ওমেগা আসবে √* τ/mi ইকুয়াল টু √* টাও। টর্ক কত আছে, mg L সাইন থিটা, যেহেতু ছোট আমি ইগনোর করছি, mgL/√2, থিটা স্মল বলাই আছে, থিটা টেন্স টু 0। আর mi হচ্ছে ml²/2, ml²/2। তাহলে কত আসবে, এই m আর m কেটে গেল, এখানটা আসবে হচ্ছে √* এই √2 আর 2 কাটলে এখানটা একটা √2 পড়ে থাকবে, √2
টু জি, এই এলও কাটলো, √2g বাই এল, এই হচ্ছে ওমেগা। এবার জাস্ট 2 পাই বাই ওমেগায় ফেলে দিলে টাইম পিরিয়ডটা পাওয়া যাবে। হ্যাঁ, টাইম পিরিয়ডটাই জানতে চেয়েছে। তো টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা করলে √L বাই √2g, √L বাই √2g, অপশন ডি 2 পাই √L বাই √2g, অপশন ডি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, দেখে নাও সলিউশনটা। আমরা চলে আসছি পরের প্রবলেমে। A body executing angular SHM has angular amplitude of 0.4 radian and time period of 0.1 second. তাহলে অ্যামপ্লিটিউডটা বলা আছে 0.4 রেডিয়ান, এখানটায় কিন্তু অ্যাঙ্গুলার SHM এর কথা বলছে। ঠিক আছে, তো টাইম পিরিয়ড হচ্ছে 0.1 সেকেন্ড। টাইম পিরিয়ডটা লিখে ফেলি, টি ইকুয়াল টু 0.1 সেকেন্ড। ইফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি ইজ 0.2 রেডিয়ান, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 0.2 রেডিয়ান মানে থিটা হচ্ছে 0.2 রেডিয়ান অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট from the center of the oscillation at time t equal to 0, তার মানে এখানে একটা ইনিশিয়াল ফেজের কথা কিন্তু বলা হচ্ছে। t equal to 0 তে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি ছিল না। রাইট দ্য ইকুয়েশন অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা লিখতে হবে। তাহলে অ্যাম্প্লিটিউড হচ্ছে 0.4, y ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ফাই। অ্যাম্প্লিটিউডটাকে যদি 0.4 নিয়ে নিই, সাইন, এখান থেকে একটা ওমেগার হিন্ট পাওয়া যাচ্ছে। ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি, 2 পাই বাই 0.1, তার মানে বলতে পারি 20 পাই, ওপর নিচে 10 দিয়ে গুণ করলাম 20 পাই, তাহলে 20 পাই টি প্লাস ইনিশিয়াল একটা ফেজ আছে। তো এই যে ইনিশিয়ালি একটা ডিসপ্লেসমেন্ট হয়ে আছে, এটা অ্যাম্প্লিটিউডের ঠিক হাফ, আর হাফ অফ অ্যাম্প্লিটিউড মানে আমরা জানি হাফ অফ অ্যাম্প্লিটিউড হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে পাই বাই 6, তাহলে ইনিশিয়াল ফেজটা হচ্ছে পাই বাই 6, 0.4 সাইন 20 পাই টি প্লাস পাই বাই 6। ওকে, দেখে নাও প্রবলেমটা। চলে আসছি পরের প্রবলেমে। টু পেন্ডুলামস অফ ডিফারেন্ট লেন্থস, এই প্রবলেমটা দেখো, এখানটা সিম্পল পেন্ডুলামের যে টাইম পিরিয়ডের এই ফর্মুলাটা লাগবে, আর ইন ফেজ অ্যাট দ্য মিন পজিশন। তাহলে দুজন ইন ফেজ মানে হচ্ছে সেম ফেজে আছে, ইন ফেজ মানে দুজন সেম ফেজে আছে। অ্যাট আ সার্টেন ইনস্ট্যান্ট দ্য মিনিমাম টাইম আফটার হুইচ দে উইল বি এগেইন ইন ফেজ ইজ 5t/4, where capital T is the time period of shorter pendulum। তার মানে এরকম দুটো পেন্ডুলাম আছে যারা দুজনেই মিন পজিশনে অর্থাৎ 0 ডিগ্রিতে সেম ফেজে আছে, এবং সেম ফেজে থাকার পর কিছুক্ষণ পর দুটো লেন্থ যেহেতু আলাদা, তো টাইম পিরিয়ড তো অবশ্যই আলাদা হবে। টাইম পিরিয়ড হচ্ছে 2 পাই বাই ওমেগা, এটা আমরা জানি। আর সিম্পল পেন্ডুলামের জন্য √L/g, 2 পাই √L/g, এটা হচ্ছে পেন্ডুলামের জন্য ফর্মুলা। তো এখানে যেহেতু লেন্থ আলাদা, শর্টার পেন্ডুলাম বলেছে, তার মানে দুজনের লেন্থ আলাদা। তো আমি একজনের লেন্থ L1 ধরে নিচ্ছি, আরেকজন বড়টার লেন্থ আমি L2 ধরে নিচ্ছি।
তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য লেন্থস L1:L2 অফ দ্য টু পেন্ডুলাম। এই L1:L2 রেশিওটা আমাকে বের করতে হবে। দেখা যাক কতক্ষণ পর এরা মিট করবে। সেই মিট করবে হচ্ছে 5t/4 এই সময় পর। তাহলে একজনের টাইম পিরিয়ড t1 ইজ ইকুয়াল টু, একজনের টাইম পিরিয়ড আমি ধরে নিচ্ছি 2π√L1/g। আর বড় যেটা, তাহলে তার টাইম পিরিয়ড হবে হচ্ছে L2/g। L2/g। এবার বুঝতে হবে যে এরা কতক্ষণ পর আবার মিট করবে। এইখানটায় এলসিএম এর কনসেপ্টটা কাজে লাগবে। এলসিএম এর কনসেপ্টটা কীভাবে কাজে লাগবে, যে ধরো দুটো বাচ্চা স্টেপ ফেলে, এর এক একটা স্টেপ হচ্ছে 3 মিটার করে, আর আরেকটা বাচ্চার স্টেপ হচ্ছে 4 মিটার করে। কেমন? তাহলে এ 6 হবে, 9 হবে, 12 হবে। এ 4-এর পরে 8 হবে, 12 হবে। তাহলে এই 12-এ গিয়ে এরা আবার প্রথমবারের জন্য মিট করে, যেটা এখানটায় বলা হচ্ছে যে দ্য মিনিমাম টাইম আফটার হুইচ, মিনিমাম মানে লিস্ট ওকে, টাইম আফটার হুইচ দে উইল মিট এগেইন। আবার এক জায়গায় মিট করা, তাহলে কমন মাল্টিপল। ঠিক আছে, তো লিস্ট কমন মাল্টিপল এলসিএম, বা বাংলা যেটাকে আমরা লসাগু বলি। তো এইখানটায় কিন্তু লসাগুর কনসেপশনটা কাজে লাগবে। তো এই যে টাইম পিরিয়ড দুটো আছে, এই দুটো টাইম পিরিয়ডের যে লসাগু হবে, সেইখানটায় গিয়ে ওরা আবার সেম ফেজে আসবে। তাহলে দেখা যাক এদের এলসিএম কী করে বের করা যাবে। যদি আমি T2 আর T1 এর রেশিওটা দেখি, সব একই আছে, খালি L1:L2 √L1:L2। তাহলে যদি সাধারণভাবে ভাবো, এখানটায় যদি L2 মাল্টিপ্লাই হয় আর এখানটায় যদি L1 মাল্টিপ্লাই হয়, তাহলে এই দুটো জিনিস সেম হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমি আলাদা করে মার্ক করে রাখি, নয়তো গুলিয়ে যাবে। L2 L1 এই দুটো জিনিস যদি মাল্টিপ্লাই হয়, তাহলে টাইম পিরিয়ডটা সেম হয়ে যাবে। তাহলে এখানটায় 5t/4 এই যে সময় পরে এরা মিট করে, সেটা হচ্ছে 5t/4। তাহলে 5 ক্যাপিটাল টি, ক্যাপিটাল টির জায়গায় কি লেখা যেতে পারে? ক্যাপিটাল টি এর জায়গায় লেখা যেতে পারে 2π। আচ্ছা, এটাকে ক্যাপিটাল T1 লিখছি। তাহলে T1 মানে এ 5খানা অসিলেশন কমপ্লিট করছে। প্রথম যে অসিলেটিং অবজেক্টটা, ছোট যে যার লেন্থ ছিল, সে 5টা অসিলেশন কমপ্লিট করে মিন পজিশনে আসছে। আর যে বড় পেন্ডুলামটা ছিল, তাকেও তাহলে মিন পজিশনেই ফেরত আসতে হবে। তাহলে যদি মিন পজিশনে ফেরত আসতে হয়, সরি এখানে 5t/4 ছিল, 5t/4, তাহলে কোথায় আসবে? t/4 মানে হচ্ছে t/4 মানে হচ্ছে 90 ডিগ্রি। t/4 মানে ফেজ কত হবে? 2π/4। 2π/4 হচ্ছে 90 ডিগ্রি, এবং 90 ডিগ্রির 5 টাইমস। 90 ডিগ্রির 5 টাইমস হচ্ছে, এর ফেজ দাঁড়াবে 450 ডিগ্রি। 450 মানে এই একটা কমপ্লিট অসিলেশন 360 হলো, তারপর এই এক্সট্রিমে আছে। যদি ইন ফেজে থাকতে হয়, তাহলে সেকেন্ড যে পেন্ডুলামটা, তাকেও ওই একই জায়গায় থাকতে হবে, তাহলেই আমি বলতে পারবো যে এরা সেম ফেজে আছে। সেকেন্ড পেন্ডুলামটাকে একই পজিশনে থাকতে হবে, তাহলে বলতে পারবো সেম ফেজে আছে। তাহলে এখানে আসা মানে তার জেনারেলি 90 ডিগ্রি ক্রস হচ্ছে, 90 ডিগ্রি হতে পারে, অথবা আবার ঘুরে আসছে
এখান থেকে আমি বলতে পারি যার লেন্থ বড় তার টাইম পিরিয়ডটাও বড়, তাহলে এ 90 ডিগ্রি ক্রস করছে, এ ততক্ষণে 450 ডিগ্রি ক্রস করছে। দেখো, তাহলে আমার L1 ওয়ালা লেন্থটা যখন 450 ক্রস করছে, L2 তখন 90 ডিগ্রি ক্রস করছে, কারণ এক্সট্রিমে ওকেও আসতে হবে। তাহলে যদি এই পজিশনে থাকতে হয় তাহলে ইদার 450 ক্রস করে আসতে হবে অথবা 90 ক্রস করে আসতে হবে। এবার 450 ক্রস করতে পারে না, কারণ টাইম পিরিয়ড আলাদা। আর এই বড় L2টা স্লো যায়, তাহলে 450-র চেয়ে কম কিন্তু একই ফেজ কখন সম্ভব? যদি 90 ডিগ্রিতে আসে। তাহলে এ যতক্ষণে 450-তে আসছে ততক্ষণে 90 ডিগ্রিতে আসছে, তাহলে ওমেগার রেশিওটা কি? ওমেগা 1-এর রেশিও হচ্ছে, একইটা সময় পরে ফেরত আসছে, তো এই সময়টা পরেই তো ফেরত আসছে, তাহলে ওমেগার রেশিও হচ্ছে 5:1। আর ওমেগার রেশিও যদি 5:1 হয় তাহলে টাইম পিরিয়ডের রেশিও কত? টাইম পিরিয়ডের রেশিও হচ্ছে 1:5। যার স্পিড বেশি তার টাইম কম। তো টাইম পিরিয়ডের রেশিও যদি 1:5 হয়, দিস ইজ 1:5, তাহলে L1:L2 ইজ ইকুয়াল টু 1:25। দেখে নাও, 1:25। অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান। ঠিক আছে, চলে আসছি পরের প্রবলেমে। পরের প্রবলেম শুরু করার আগে আবার একবার বলি, কেমন লাগছে জানাও। আমার প্রথম ক্লাসটা ছিল গ্র্যাভিটেশনের উপর, সেখানটায় মূলত আমি থিওরি পড়িয়েছি। আমি 3টে মোডে অ্যাকচুয়ালি তোমাদের সাথে ক্লাস নিলাম। আমি তোমাদেরকে আগেও বলেছি যে অনলাইন প্ল্যাটফর্মে এটা আমার প্রথম ক্লাস নেওয়া, তো কোন ফরম্যাটটা ভালো লাগছে। আজকে শুধু প্রবলেম সলভ করাচ্ছি, মাঝে একদিন আমি ম্যাগনেটিজম পড়িয়েছিলাম ক্লাস 12-এর থেকে, ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্ট। সেখানে আমি থিওরি এবং নিউমেরিক্যাল একটা ব্যালেন্স করে পড়িয়েছি, কিছুটা থিওরি এবং তার উপর বেস করে নিউমেরিক্যাল। আজকে আমি ধরে নিচ্ছি যে বেসিক থিওরিটা তোমরা জানো, থিওরিটা অল্প রেক্যাপ করাচ্ছি আর নিউমেরিক্যাল সলভ করাচ্ছি এমনভাবে যাতে সম্পূর্ণ টাইপটা কভার্ড হয়। কারণ কম্পিটিটিভ পরীক্ষা সামনে চলে আসছে, কম্পিটিটিভ পরীক্ষায় ফিজিক্সে বেশিরভাগই নিউমেরিক্যালই থাকবে, যেইতে তো নিউমেরিক্যালি এক্সপেক্ট করতে পারি, নিটে কিছু ডিরেক্ট প্রশ্ন থাকে। তো জানাও যে কোন মোডের ক্লাসটা তোমাদের কীরকম লাগলো, এবং খুব শিগগির তোমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত হব। কথা দিচ্ছি, প্রিবোর্ড এক্সামটা হয়ে যাক তোমাদের সাথে কিন্তু লাইভ ক্লাসেও আমি যুক্ত হব। দেখো পরের প্রশ্নটা দেখো, two pendulums start oscillating in the same direction at the same time from the same mean position। একই জায়গা থেকে, মিন পজিশন থেকে একই সময়ে একই ডিরেকশনে চলতে শুরু করলো, কিন্তু টাইম পিরিয়ড কি একই, সেই সম্বন্ধে এখনও কোনো ইন্ডিকেশন পাইনি। দেয়ার টাইম পিরিয়ডস আর রেসপেক্টিভলি 2 সেকেন্ড অ্যান্ড 1.5 সেকেন্ড। টাইম পিরিয়ড আলাদা। টাইম পিরিয়ডের রেশিওটা কি? 4:3। 4:3 যদি টাইম পিরিয়ডের রেশিও হয়, ওমেগার রেশিও কী হবে? 3:4, তাই না? যত স্পিড বেশি হবে টাইম তত কম হবে। দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দেম when the smaller pendulum has completed one vibration, একটা কমপ্লিট অসিলেশন যখন করে নিয়েছে, তাহলে বুঝতে হবে আগে যে টাইম পিরিয়ড কোনটা স্মলার, এদের মধ্যে কে স্মলার। তো t ইজ ইকুয়াল টু 2π√L/g, কেমন? তাহলে যার, এটা L, যার লেন্থ ছোট তার টাইম পিরিয়ডও কম, তাহলে এইটা হচ্ছে স্মলার আর এইটা হচ্ছে লার্জার। তো যখন 1.5 সেকেন্ড কভার হয়ে গেছে, একটা অসিলেশন, একটা ভাইব্রেশন হয়ে গেছে, তখন এ কতটা অ্যাঙ্গেল সুইপ করছে? কতটা অ্যাঙ্গেল সুইপ করছে? 360 ডিগ্রি। একটা কমপ্লিট অসিলেশন মানে 360 ডিগ্রি। তখন এ কোথায় থাকবে? এই যে 1.5 সেকেন্ড, 1.5 সেকেন্ডটা আসলে কি? 1.5 সেকেন্ডটা হচ্ছে 2/3 of 2 সেকেন্ড, সরি 3/4 of 2 সেকেন্ড, 3/4 of 2 সেকেন্ড। তাহলে এই সময়ে কতটা অ্যাঙ্গেল সুইপ করবে? কতটা অ্যাঙ্গেল সুইপ করবে?
3/4 of the total angle, 3/4 of the total angle মানে 270 ডিগ্রি সুইপ করবে, ঠিক আছে। তো যখন স্মলার 2 পাই অ্যাঙ্গেল সুইপ করে নিয়েছে 1.5 সেকেন্ডে, এ তখন কোথায় থাকবে? 270 ডিগ্রিতে। কেন? কারণ 2 সেকেন্ডে 4খানা ভাগ, হাফ সেকেন্ড করে, হাফ হাফ হাফ, 1.5 সেকেন্ড, 0 to 90, হাফ হাফ টু 180, 1 সেকেন্ড, এবং 180 to 270 অ্যানাদার হাফ সেকেন্ড, মানে 1.5 সেকেন্ড। তো 270 ডিগ্রিতে থাকবে। when the ফেজ ডিফারেন্স, তাহলে এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? এদের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। 360 আর 270, ফেজ ডিফারেন্স ইজ 90 ডিগ্রি, মানে π/2, অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান। ঠিক আছে, এখানে অপশন বি কারেক্ট আনসার। দেখে নাও। চলে আসছি পরের প্রবলেমে। এখানটা এবার দুটো পেন্ডুলামের কথা বলা হয়েছে। 2 সিম্পল পেন্ডুলামস অফ লেন্থ 1 মিটার অ্যান্ড 16 মিটার। এখানটায় কিন্তু ওই একই ফর্মুলা লাগবে। টি অলরেডি তোমাদের কাছে ফর্মুলাটা জানা আছে, ইজ প্রপোর্শনাল টু রুট এল। তাহলে লেন্থের রেশিও হচ্ছে 1:16। একবারে বলবো টাইম পিরিয়ডের রেশিও কত হবে? টাইম পিরিয়ডের রেশিও হবে এর রুট, মানে 1:4। ওমেগার রেশিও কত হবে? ঠিক এর উল্টো, 4:1। দেখো, রেসপেক্টিভলি আর both given small displacement in the same direction at the same instant. They will be again in phase after the shorter pendulum has completed an oscillation. Shorter মানে এখানে শর্টার কে? শর্টার হচ্ছে যার লেন্থ 1 মিটার, সে শর্টার। তো এ কতগুলো অসিলেশন করার পর আবার এক জায়গায় ফেরত আসতে পারবো? কতগুলো অসিলেশন করার পর দেখা যাক। টাইম পিরিয়ডের রেশিও 1 and 4। আমি না, যেহেতু প্রবলেমটা সলভ করতে হবে না, এখানটা একটা ট্রিক ইউজ করি। আমি ধরে নিচ্ছি 1 সেকেন্ড এবং 4 সেকেন্ড, 1 সেকেন্ড এবং 4 সেকেন্ড। তো এই 1 সেকেন্ড পরে এ কোথায় ফেরত আসবে? মিন পজিশনে, তাই তো? যদি শর্টারটার কথা ভাবি, 1 সেকেন্ডে একটা অসিলেশন কমপ্লিট করে, 1 সেকেন্ড পরে মিন পজিশনে ফেরত আসবে। আর এই চারের কথা যদি ভাবি, এই 4 সেকেন্ডে লার্জার যেটা, তার অসিলেশনটা কিভাবে হচ্ছে দেখো। তার অসিলেশনটা হচ্ছে এই 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড কমপ্লিট অসিলেশন। ঠিক আছে, তাহলে ঠিক 4 সেকেন্ড পরে দেখতে পাচ্ছি যে ওরা মিন পজিশনে আসবে, কিন্তু তার আগেও আসতে পারে। তার আগে কোথায় আসতে পারে? 2 সেকেন্ডের মাথায়। 2 সেকেন্ডের মাথায় মিন পজিশনে আসবে এই 1 সেকেন্ড, 2 সেকেন্ড। আর 2 সেকেন্ডের মাথায় এই একটা অসিলেশন কমপ্লিট করলো, এই আরেকটা অসিলেশন কমপ্লিট করলো মিন পজিশনে। তাহলে 2 সেকেন্ডটাও হতে পারে। তাহলে শর্টার বলেছে, তাহলে 2 সেকেন্ডটা ধরে নেওয়া যেতে পারে একটা। আচ্ছা, 1 সেকেন্ড পরে কি হবে দেখা যাক, কারণ এখানে ফ্র্যাকশনেও আনসার আছে, অপশনগুলো ফ্র্যাকশনেও আছে। তাহলে 1 সেকেন্ড পরে একটা অসিলেশন কমপ্লিট করে মিন পজিশনে, আর 1 সেকেন্ড পরে এইখানটায় আছে। যদি ফেজের কথা ভাবলে এখানে ওমেগার রেশিও হচ্ছে 4:1। তাহলে যে কোনো টাইম টি পরে এদের অ্যাঙ্গেলটা হবে হচ্ছে θ1 is equal to 4 into t, যে কোনো টাইম টি পরে। আর আরেকজনেরটা হবে হচ্ছে 1 into t। একটা অসিলেশন তো হবে না, একটা অসিলেশন কমপ্লিট করার পরে শর্টারটা মিন পজিশনে থাকবে, আর 4 সেকেন্ডের জন্য 1 সেকেন্ডটা এখানটায় হবে।
ওয়ান থার্ড অসিলেশন কমপ্লিট করলে কোথায় থাকবে? ওয়ান থার্ডে একজন থাকবে হচ্ছে, ওয়ান থার্ড হচ্ছে এর টাইম পিরিয়ডের একের 3 ভাগ, একের 3 ভাগ পরে থাকবে হচ্ছে 2π/3, 2π/3 মানে 120 ডিগ্রি, আর আরেকজন থাকবে হচ্ছে 1/3 সেকেন্ড পরে 4, তার মানে হচ্ছে 2π/12, 2π/12 মানে হচ্ছে 30 ডিগ্রি। দেখো 30 ডিগ্রি আর 120 ডিগ্রি, 30 ডিগ্রি থাকা মানে হচ্ছে এখানটায় থাকা, আর 120 ডিগ্রি থাকা মানে 90 থেকে ফেরত আসছি এদিকে, 90তে যাওয়ার পর আরও 30 ডিগ্রি, 90তে যাওয়ার পরে আরও 30 ডিগ্রি হচ্ছে এখানটায়। তাহলে এটাও হচ্ছে না, 30 আর 150 সমান হয়, 120 তো সমান হবে না। আচ্ছা 2/3 এর কথা যদি বলি তাহলে এটাও হচ্ছে না। 2/3তে যদি দেখি তাহলে শর্টার যে আছে সে কোথায় যাবে? 4π/3 মানে ফেজটা কত আসছে? 4π/3 জন্য ফেজ আসবে হচ্ছে 4π/3 ইজ ইকুয়াল টু 240 ডিগ্রি, আর 2/3 সেকেন্ড পরে এ আসবে হচ্ছে 2π/4/2/3, 3π/4, 180, (45 × 3) মানে হচ্ছে 135, এটাও ম্যাচ করছে না, এটাও ম্যাচ করছে না। আর 4π/3 পরে যদি দেখি, 4π/3 তাহলে সরি 4/3তে এর জন্য আসবে হচ্ছে স্মলার যেটা 1 সেকেন্ড যার অ্যাম্পলিটিউড, তাহলে 1 সেকেন্ড হয়ে গেছে, আরও 1/3, তাহলে আসছে হচ্ছে π/2π/3। একটা কমপ্লিট অসিলেশন হয়ে যাওয়ার পরে আরও 1/3 সেকেন্ড গেছে, তো 2π/3 ইজ 120 ডিগ্রি, আর যদি 4/3 তাহলে 1 সেকেন্ড হয়েছে এবং 1/3 সেকেন্ড হয়েছে। 1 সেকেন্ডে লঙ্গারটা এখানটায় থাকবে, ফেরত আসছে 1/3 জন্য, তাহলে পুরোটা আসতে লাগে 1 সেকেন্ড। 1/3 সেকেন্ডে তার 1/3 আসবে, 90-র 1/3 হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি আসলে 90 + 30 120, তাহলে অপশান ডিতে দেখা যাচ্ছে দুজনেই 120 ডিগ্রিতে আছে, তাহলে অপশান ডিতে মানে 4/3 সেকেন্ড পর ওরা ম্যাচ করবে, মানে একই ফেজে থাকবে। কেমন? এখান থেকে আমি টাইম পিরিয়ডটাকে 1 আর 4 সেকেন্ড ধরে নিলে আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো। এখানটা যদি x4x ধরো ব্যাপারটা একটু মানে কমপ্লিকেটেড হবে, যেহেতু কম্পিটিটিভ পরীক্ষা কেউ সলিউশন দেখতে আসছে না, তো 1 আর 4 ধরে আমরা সহজে ক্যালকুলেশনটা করতে পারি। এবার একটু টাইম লাগলো কারণ আমি অপশান ওয়াইজ ABCD করে গেলাম, ডিটা কারেক্ট অপশান, সেই জন্য একটু সময় লেগে গেল। এবার যদি অপশান এ বা বিতে কারেক্ট অপশান পেয়ে যেতাম তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। দেখা যাক, এখানে অপশান টেস্ট করা ছাড়া কিন্তু খুব একটা উপায় থাকবে না, মানে ইন দ্যাট কেস এলসিএম করে যেতে হবে। এলসিএম করতে গেলে তখন এইটাকে 1 আর 4 ধরা যাবে না, তো তার থেকে আমার মনে হয় যে অপশান টেস্ট করলে আমরা তাড়াতাড়ি করতে পারবো। এই প্রশ্ন দেখো, দ্য বব অফ আ সিম্বল পেন্ডুলাম ইজ ডিসপ্লেসড ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন ও, এই পজিশনটা থেকে টু আ পজিশন কিউ which is at the highest which is at height h above o and the bob is then released, এখান থেকে রিলিজ করা হচ্ছে assuming that the mass of the bob to be m and time period of oscillation is 2 seconds, then tension in the string when it is passes through o, যখন ওতে আসছে তখন টেনশন কি হবে। এর যদি ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি, টেনশন ওপর দিকে কাজ করছে, আর নিচের দিকে কি আছে mv² / r,
নিচের দিকে নয়, সরি, এই টেনশনটা দু রকম ফোর্স দিচ্ছে। একটা সেন্ট্রিপেটাল ফোর্সের কাজ করবে mv স্কোয়ার বাই আর, আর তার সাথে ওয়েট, এই দুটো জিনিসকেই টেনশন ব্যালেন্স আউট করছে। যদি না করতে পারতো তাহলে এখান থেকে ছিঁড়ে যেত। তো টেনশন ইজ ইকুয়াল টু, টেনশন অ্যাট দ্য বটম মোস্ট পয়েন্ট ইজ ইকুয়াল টু mv স্কোয়ার বাই আর। অপশানে ভি কোথাও দেখতে পাচ্ছি না, তো আমি mv স্কোয়ার বাই আরকে লিখছি mv ইন্টু ভি বাই আর। কেন একটু পরে বুঝতে পারবে। আরেকটা হচ্ছে mg, সরি, mg। এখানটায় বলতে পারি mv, ভি বাই আরকে বলা যায় ওমেগা, ভি বাই আরকে বলা যাচ্ছে ওমেগা, আর তার সাথে আছে হচ্ছে mg। এই ভিটাকে কি বলা যেতে পারে, কারণ ভেলোসিটি তো নেই। আচ্ছা, কনজারভেশন অফ এনার্জি থেকে বলতে পারি mgh ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, হাফ mv স্কোয়ার। তাহলে m আর m কাটলে v ইজ ইকুয়াল টু √2gh। এটা আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জিতে বহুবার কাজে আসে এই ফর্মুলাটা, v ইকুয়াল টু √2gh। তো এখানটায় সেই ফর্মটাই বসাবো, m কমন নিয়ে নিচ্ছি। কমন নিয়ে নিলে ওমেগা ইন্টু √2gh প্লাস জি। আচ্ছা, অপশানে ওমেগাও কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে m ওমেগার জায়গায় লিখতে পারি 2π/t ইন্টু √2gh প্লাস জি। দেখা যাক, m পাই বাইরে আছে, তো এম জি, এম আছে, জি আছে, প্লাস π√2। এখানটায় যদি 2টা ভেতরে ঢুকে যায় তাহলে রুটের আন্ডারে 8 চলে আসবে, π² GH, GHটাও চলে আসছে 2টা। দেখা যাক এখানটায় v ইকুয়াল টু √2gh, আচ্ছা আই গেস টাইম পিরিয়ডটা দেওয়া আছে, টাইম পিরিয়ড অফ দ্য অসিলেশন ইজ 2 সেকেন্ড। ওকে, ভেরি গুড। তাহলে এই 2 এর জায়গায় যদি আমরা 2 লিখে দিই, টি এর জায়গায় যদি 2 লিখে দিই, তাহলে এই টি আর এই টি কেটে যাচ্ছে। তাহলে দেখা যাক m ইন্টু পাই, m ইন্টু পাই √2gh, m ইন্টু পাই, ব্র্যাকেটের ভেতর ঢুকে গেলে π² gh হয়ে যাবে, π² gh। অপশান এ দেখো, অপশান এটা মিলে যাচ্ছে, একদম এক্স্যাক্ট ফর্মে নেই তাই একটু দেখতে লাগলো। m তারপর জি প্লাস এখানটায় শুধু পাই পড়ে আছে, পাই ইন্টু √2gh। সো অপশান এ ইজ দ্য কারেক্ট ওয়ান। দেখে নাও, এটা কিন্তু মেনলি কনজারভেশন অফ এনার্জি দিয়ে অঙ্কটা হয়ে যায়। ঠিক আছে, চলে আসছি পরের প্রবলেমে। এই যে ফিগারটা দেওয়া আছে, এই ফিগারটা বলছে ইন দ্য ফিগার শোন আ ব্লক অফ মাস m ইজ অ্যাটাচড অ্যাট এন্ডস অফ 2 স্প্রিংস, দি আদার এন্ড অফ দ্য স্প্রিং আর ফিক্সড। এই দুটো, এটা রুফের সাথে কানেক্টেড, এটা ফ্লোরের সাথে কানেক্টেড। দ্য মাস m ইজ রিলিজড, মানে এটাকে হোল্ড করা নেই, ছেড়ে দেওয়া হয়েছে, in a vertical plane when the spring are relaxed. The velocity of the block is maximum. Velocity কখন ম্যাক্সিমাম হয়? ভেলোসিটি ম্যাক্সিমাম হয় মিন পজিশনে, যে কোনো সিম্পল হারমোনিক মোশন হোক না কেন ভেলোসিটি ম্যাক্সিমাম হবে মিন পজিশনে। এক্সট্রিমে ভেলোসিটি 0 হবে, ধীরে ধীরে বাড়তে বাড়তে মিন পজিশনে ম্যাক্সিমাম হবে। মিন পজিশন কাকে বলে যদি খুব সহজভাবে বলতে চাই, যেখানে কোনো রকম রিস্টোরিং ফোর্স কাজ করে না সেইটাকে মিন পজিশন বলে। ঠিক তাই মিন পজিশনে অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম, অ্যাক্সিলারেশন 0, যেহেতু ফোর্স কাজ করে না, ডিসপ্লেসমেন্ট 0।
তাহলে এখানে কোথায় কোনো রকম ফোর্স কাজ করবে না, খানিকটা নিচে। কেন? কারণ এই নিজের ওয়েটের জন্য খানিকটা নিচে আসবে, নিচে আসলে ওপরের দিকে স্প্রিংয়ে একটা ফোর্স জেনারেট হবে এফ ইকুয়াল টু কে এক্স, এই কে এক্স আর এখানে একটা ফোর্স জেনারেট হবে কে টু এক্স, এই কে টু এক্স ওপরের দিকে ফোর্স দেবে, আর যেহেতু ইলংগেটেড হচ্ছে কে ওয়ান এক্সও ওপরের দিকে কাজ করবে। এই কে ওয়ান এক্স আপওয়ার্ড আর কে টু এক্স আপওয়ার্ড, এরা দুজন মিলে ওয়েটটাকে ব্যালেন্স আউট করবে। তাহলে তার মানে এটা কিন্তু এই পজিশনে এটা কিন্তু এর মিন পজিশন নয়, এর মিন পজিশন কোনটা, একটু নিচে। তখন কি হচ্ছে, ওপরের স্প্রিংটা ইলংগেট হচ্ছে আর নিচের স্প্রিংটা কম্প্রেসড হচ্ছে। তাহলে আমাদের আনসার কি হবে, কে ওয়ান ইজ ইলংগেটেড অ্যান্ড কে টু ইজ কম্প্রেসড। অপশন বি ইজ কারেক্ট। এই প্রশ্নটা কিন্তু খুব সহজ, কিন্তু একটা খুব মিসকনসেপশন কাজ করে যে এই যে যখন রিল্যাক্স পজিশনে আছে স্প্রিং তখন বোধহয় এটা মিন পজিশনে আছে, একদমই না। এই সময় কিন্তু একটা নেট ফোর্স নিচের দিকে ওয়েট কাজ করছে, এবং যদি স্প্রিংগুলো ইলংগেটেড না থাকে তাহলে এই ওয়েটটাকে ব্যালেন্স করার জন্য কেউ নেই। আর যদি ওয়েট কাজ করে, যদি কোনো ফোর্স কাজ করে, তার মানে তুমি বলতে পারো না যে এ মিন পজিশনে আছে। মিন পজিশনে কোনো ফোর্স কাজ করে না, এটা যেন মাথায় থাকে। আর মানে এইটাকে K2 is compressed, K1 is elongated and K2 is compressed। এখানটায় বোকা বানানোর জন্য এরকম অপশন দেওয়া থাকে যে K1 and K2 কেউই কম্প্রেসড নয়, কেউই ইলংগেটেড নয়, ঠিক আছে? তো এইটা কিন্তু মাথায় রাখবে। দেখো এবার আমরা স্প্রিংয়ের প্রবলেমগুলোতে ঢুকলাম, তো দেখে নাও, এরপর আসছি পরের প্রবলেমে। এই প্রবলেমটা দেখো, এইখানটায় একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এই ডায়াগ্রামে স্মল অসিলেশনের জন্য টাইম পিরিয়ডটা বের করতে হবে। তো স্প্রিংয়ের জন্য, স্প্রিং প্রবলেমের জন্য যে আমাদের টাইম পিরিয়ডের ফর্মুলাটা আছে, 2t ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট আন্ডার মিউ বাই কে, এই ফর্মুলাটা জানতে হবে। মিউ হচ্ছে ইফেক্টিভ মাস আর কে হচ্ছে ইকুইভ্যালেন্ট স্প্রিং, মানে এই মিউটাকে বলা হয় ইনার্শিয়া ফ্যাক্টর, কেটাকে বলা হয় স্প্রিং ফ্যাক্টর। তো এখানটায় মিউ এখানটায় এরা সিরিজে আছে, তো সিরিজের ক্ষেত্রে স্প্রিংয়ের ফর্মুলা কি দেখতেই পাচ্ছ, সিরিজে আছে। তো কে ইকুইভ্যালেন্ট কত আসবে, কে ইকুইভ্যালেন্ট আসবে হচ্ছে প্রোডাক্ট বাই সাম। দুটো স্প্রিং যদি সিরিজে থাকে আমরা সহজে এই ফর্মুলাটা ইউজ করতে পারি, প্রোডাক্ট বাই সাম, তাহলে আসবে হচ্ছে 2k বাই 3। আর মিউ এখানেও আসবে প্রোডাক্ট বাই সাম, m1 ইন্টু m2, এখানে দুটোই m আছে, দুটো মাসই এখানটায় m আছে, এবং নিচে আসবে সাম অর্থাৎ m প্লাস m, তাহলে m স্কোয়ার বাই 2m, তাহলে এখানটা আসছে m বাই 2। তো জাস্ট এই ফর্মুলাটায় যদি পুট করে দিই, 2 পাই রুট আন্ডার মিউ এর জায়গায় কি লিখতে পারি, m বাই 2, আর কে এর জায়গায় কি লিখতে পারি, 2k। দুটো স্প্রিং, হ্যাঁ একটা 2k একটা k, তো ক্যালকুলেট করে এসছে 2k বাই 3, 2k বাই 3, তো 2 পাই রুট আন্ডার 3m বাই 4k, 3m বাই 4k, দেখে নাও। তো 2 পাই রুট আন্ডার 3m বাই 4k, এখানটায় জাস্ট একটু এটা অপশান সি করে নাও, এ বি সি ডি, এটা জাস্ট টাইপে একটা ছোটো মিস্টেক হয়েছিল এবং এটা ডি হবে, ওকে? তো অপশান সি ইজ দ্য কারেক্ট ওয়ান, 2 পাই রুট আন্ডার 3m বাই 4k। কেমন? চলে আসছি পরের প্রবলেমটায়। পরের প্রবলেমটাও স্প্রিং বেসড, কিন্তু দেখা যাক কি আছে। A man weighing 60 kg stands, এখানটায় ওয়েইং বললেও যেহেতু কেজি আছে তার মানে এটা হচ্ছে মাস বলা আছে, stands on a horizontal platform of spring balance. The platform starts executing simple harmonic motion.
এই প্ল্যাটফর্মটা অসিলেট করছে এইভাবে অফ অ্যাম্পলিটিউড 0.1 মিটার, 0.1 মিটারটা হচ্ছে অ্যাম্পলিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি 2/π, frequency 2/π, which of the following statement is correct? তো ফ্রিকোয়েন্সি যদি 2/π হয় তাহলে টাইম পিরিয়ড কত? π/2। তার টাইম পিরিয়ড মানে কি জানি? টাইম পিরিয়ড হচ্ছে 2π/ω, 2π/ω। কেন আমি ওমেগা চাইছি এখনই বুঝতে পারবে। পাই আর পাই কেটে গেল, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, এবার অ্যাম্পলিটিউড হচ্ছে 1, এখানটায় এটা ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সেটা যেহেতু হার্টজ আছে আমি ধরে নিচ্ছি নর্মাল ফ্রিকোয়েন্সির কথাই বলা আছে, এগুলো দেখা যাবে। তো ওয়েটটা কি হবে, স্প্রিং ব্যালেন্সের রিডিংটা কি হবে সেটা আমাকে বলতে হবে। তো নর্মালি ওয়েট তো আছে, ওয়েট কত আছে? ওয়েট আছে হচ্ছে 60 × g। কেন চেঞ্জ হবে? কারণ এই যে লোকটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যার অ্যাক্সিলারেশন হচ্ছে, কেমন, যেটা কিনা অ্যাক্সিলারেশন হচ্ছে, এবং এই অ্যাক্সিলারেটেড ফ্রেমে থাকলে সিউডো ফোর্স কাজ করে। তোমরা নিউটনস ল শিখেছো, সিউডো ফোর্স কাজ করে, মানে এই প্ল্যাটফর্মটা যখন ওপরের দিকে যাবে তখন অ্যাক্সিলারেশন নিচের দিকে এবং সিউডো ফোর্স কাজ করবে ওপরের দিকে। তাহলে সিউডো ফোর্স কী করবে? ওয়েটটাকে কমিয়ে দেবে। তাহলে সিউডো ফোর্সের ভ্যালুটা আমাকে এখানে বের করতে হবে। সিউডো ফোর্সের ভ্যালু হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট মাল্টিপ্লাইড বাই অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম। এবার যদি আমি এখানটায় ম্যাক্সিমাম ভ্যালু দিই তাহলে অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেমেরও ম্যাক্সিমাম ভ্যালু নিতে হবে। সিউডো ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু কী হতে পারে? মাস অফ দ্য অবজেক্ট হচ্ছে, লোকটার মাস হচ্ছে 60 কেজি, অ্যাক্সিলারেশন হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স, কিন্তু যেহেতু ম্যাক্সিমাম বলেছে তাহলে আমি এক্সের জায়গায় অ্যাম্পলিটিউড পুট করব। ওকে, তো দেখা যাক 60 × 16, ওমেগা স্কোয়ার হচ্ছে 4 স্কোয়ার 16, আর অ্যাম্পলিটিউড কত? অ্যাম্পলিটিউড হচ্ছে 0.1, তাহলে কত চলে আসবে? 1.6, 60, এই 0 আর 0.1 কেটে গেলে 96 নিউটন। তো এখানটায় ম্যাক্সিমাম ফোর্স কী হবে? তো আমাদের সিউডো ফোর্সটা আসলো 96 নিউটন। তো সিউডো ফোর্স যেটা কিনা সিউডো ফোর্সের এটা ম্যাক্সিমাম ভ্যালু, হ্যাঁ, কারণ আমাকে একটা রেঞ্জ বের করতে হবে। তো সিউডো ফোর্স 96 নিউটন, দিস ইজ অলমোস্ট ইকুয়াল টু 10 কেজি ওয়েট। কেন 10 কেজি ওয়েট বললাম? কারণ জি এর ভ্যালু যদি 9.8 ধরা হয় তাহলে 10 কেজি ওয়েট হচ্ছে 10 × 9.8, 10 × 9.8 ইজ ইকুয়াল টু 98 নিউটন, সেখানটায় 96 আছে, তো অলমোস্ট ইকুয়াল টু এটাকে 10 কেজি ওয়েট ধরা যেতে পারে। লোকটার অ্যাকচুয়াল ওয়েট কত ছিল? 60 কেজি ওয়েট। লোকটার অ্যাকচুয়াল ওয়েট ছিল 60 কেজি ওয়েট। তো যখন প্ল্যাটফর্মটা ওপরে থাকবে, সিউডো ফোর্স ওপরের দিকে কাজ করছে, তখন সিউডো ফোর্স ওয়েটকে কমানোর চেষ্টা করবে, ওয়েটের অপোজিটে কাজ করছে। প্ল্যাটফর্মটা যখন নিচে, তখন অ্যাক্সিলারেশন ওপরের দিকে, সিউডো ফোর্স তার ঠিক অপোজিটে মানে নিচের দিকে, অর্থাৎ ওয়েটকে বাড়ানোর কাজ করবে। তার মানে যখন এখানটায় আসবে প্ল্যাটফর্মটা, তখন এর ওয়েট দাঁড়াবে 60 - 10, এবং এই প্ল্যাটফর্মটাই যখন নিচে আসবে তখন সিউডো ফোর্স কিন্তু ওয়েটকে সাপোর্ট করবে, এবং সাপোর্ট করে এটা আসবে 70 কেজি ওয়েট। তাই যে স্প্রিং ব্যালেন্সটা আছে রিডিং 50 to 70-র মধ্যে অসিলেট করবে। তো কারেক্ট অপশন হচ্ছে ডি, দ্য স্প্রিং ব্যালেন্স রিডিং ফ্লাকচুয়েটস বিটুইন 50 কেজি অ্যান্ড 70 কেজি। ওকে, এখানটায় যেহেতু
মানে ওয়েইং বলে এখানে 60 কেজি দেওয়া হয়েছে, এখানটায় অ্যাকচুয়ালি 60 কেজি ওয়েট হবে এবং 50 কেজি ওয়েট 70 কেজি ওয়েট হবে। ঠিক আছে, তো জানাও আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো। আমরা মোটামুটি ফেজ, স্প্রিং, সিউডো ফোর্স এই তিনটে টাইপ কিন্তু আজকে কভার করলাম। এসএইচএম এর আরেকটা জিনিস টোটাল এনার্জি এবং এনার্জি কনজারভেশন, এই পার্টটার উপর একটা ক্লাস নিয়ে আসছি এবং তারপর আমি তোমাদেরকে ওয়েভ পড়াবো। ঠিক আছে, তো জানাও কেমন লাগলো। সবাই ভালো থাকো, ওয়েদার চেঞ্জ হচ্ছে, সাবধানে থাকো, সুস্থ থাকো, যাতে পরীক্ষার জন্য ফোকাস থাকতে পারো এবং ভালো করে প্রিপেয়ার করতে পারো। চলো, টাটা।